দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত। এই অনুষ্ঠানে মূলত আমরা আলোচনা করে থাকি দৈনন্দিন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পিছনে এক বা একাধিক যে ঘটনা রয়েছে সেগুলো। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আলোচনা করব দেশে জরুরি পরিস্থিতি জারির যে বিষয়টি এসেছে সেটি নিয়ে। সেই সাথে আমরা আলোচনা করব ডাকসু নির্বাচন এবং দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এই অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনার জন্য অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক টেলিভিশনের বার্তা সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সাখাওয়াত হোসেন। সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত। আজ আমরা যেটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, আপনি জানেন যে দেশে আসলে একটি জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতির গুঞ্জন উঠেছে। আসলে কি দেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে কি জরুরি অবস্থা আসতে পারে কিনা, কি বলবেন? ধন্যবাদ অলিউল রনি আপনাকে। আপনি আসলে আজকে যে যুগোপযোগী যে সব প্রশ্নটা সাবজেক্টটা নিয়ে এসেছেন এই জন্য, কারণ হলো কি জরুরি অবস্থা আমরা গত 2-3 দিন ধরে একটা শব্দের মধ্যে ঘুরপাক খাচ্ছি যে দেশে কি জরুরি অবস্থা হচ্ছে, কি সেনাবাহিনী কি নেমে গেছে, নাকি সেনাবাহিনী নামতেছে, না নামলে কবে হবে। এই প্রশ্নটা আপনি যদি আশপাশের চারদিকে তাকান, আমি সরকারি আমলা থেকে শুরু করে সাধারণ মানুষ, চার দোকান, নানা জায়গায় একটা শব্দের কথা শুনেছি। আমি শত শত ফোন পেয়েছি একেবারে বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে, ভাই একটু সৎ তথ্য দিবেন। কি ভাই, কি তথ্য? যে দেশে সেনাবাহিনী কবে নামতেছে। আমি মানে কি, অলসো যে আমাদের যে বিভিন্ন বিজনেস সেক্টর সেখান থেকেও জানতে চাচ্ছে। তার মানেটা হলো গিয়ে সেনাবাহিনীর আমার সাথে অর্থনীতির একটা সম্পর্ক আছে, তারা যেহেতু জানতে চাচ্ছে। ব্যাংক ইন্স্যুরেন্সগুলোরও একটা সম্পর্ক আছে, যারা বিভিন্ন সেক্টরে বিজনেস করে তাদেরও একটা সম্পর্ক আছে। আপনি যেটা বলছিলেন যে আসলে এই উদ্যোগটা কেন তৈরি হলো সাধারণ মানুষের মধ্যে, আমার কাছে কেন এত প্রশ্ন আসলো, আপনার কাছে কেন জানতে চাচ্ছে মানুষ যে আসলেই কি জরুরি অবস্থা তৈরি হচ্ছে কিনা। আমার একটা বিষয় জানার খুব ইচ্ছা, বর্তমান যে প্রেক্ষাপট এটা কি আসলেই কি জরুরি অবস্থার মতো তৈরি হয়েছে কিনা। এটা হ্যাঁ, আমরা একটু দৌড়ঝাঁপ দেখতে পাচ্ছি। দৌড়ঝাঁপ দেখতে দেখেন, এটার আপনাকে একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই। এটা সাম্প্রতিক সময়ে যখন জাতীয় পার্টি অফিস দখলে গেল, আপনি জানেন যে মব কালচারটা একেবারে যেটারে বলেছি যে যেটাকে জাস্টিস বলতেছে, যেটা কিন্তু মব কালচার, যেটা হলো গিয়ে কালচার বাংলাদেশে একটা চালু হয়েছে, যেটা হলো গিয়ে আসলে কোনো আইনি ভিত্তি নেই, জোর করে দখল করা, জোর করে কিছু একটা করে ফেলা। সেই কালচারটা নানা রকমভাবে চলতেছিল 2024 সালের গণঅভ্যুত্থানের পর থেকে। সেখানে আমরা দেখলাম যে লাস্ট যেটা দেখলাম যে আওয়ামী লীগ অফিসগুলো বিভিন্নভাবে করা হয়েছিল, সেই একটা ধারাবাহিকতা দেখলাম। জাতীয় পার্টি অফিস, সেটাকেও গণপরিষদের যে নেতা নূর হক নুরু, উনার নেতৃত্বে সম্ভবত এটা দখলের জন্য একটা অবস্থান তৈরি করেছিলেন। সেই সময়টায় আমরা খেয়াল করলাম যে তাদের বিভিন্ন পক্ষ সাথে হলো আইন শৃঙ্খলা বাহিনী, এই দুই পক্ষের মধ্যে এক ধরনের সহিংসতা তৈরি হলো। তখন সেনাবাহিনী এসে একদম তাদেরকে সরিয়ে দিল। এর প্রেক্ষাপটেই কিন্তু তৈরি হলো আসলে কি, এই যে মানুষের ভিতরে তৈরি হলো যে সেনাবাহিনী তো আসলে অ্যাকশন শুরু করে দিচ্ছে। তার মানে হলো গিয়ে এতদিন ধরে সেনাবাহিনীর ভূমিকা যেটা দেখছে যে আসলে না, সেনাবাহিনী নর্মাল কোনো কাজ করছে না, এরকম একটা মানুষের পারসেপশন ছিল, কোনো ধারণা নেই। এর সাথে এর সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে আমরা জানি এর পরেই কিন্তু আমাদের যে সেনাপ্রধান রয়েছেন, তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং রাষ্ট্রপতির সাথেও দেখা করেছেন, এবং আরেকটি গণমাধ্যমে গুঞ্জন রয়েছে যে তিনি প্রধান বিচারপতির সাথেও নাকি দেখা করেছেন। আসলে এই সবগুলো নিয়ে কি আসলে গুঞ্জনটি ডালপালা মেলেছে কিনা? আপনি যেটা বলছেন যে গুঞ্জন, আসলে গুঞ্জন, এটাকে আমি গুঞ্জন বলবো না। আমি আরেকটু বলছিলাম যে সহিংসতার যে মবের যে কালচারটা, এটা একটু আপনাকে আরেকটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিতে যাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই রকম ঘটনা ঘটলো। সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে সেখানে বড় ধরনের কোনো ইনসিডেন্ট হয় নাই। আপনি খেয়াল করবেন, দেখবেন যে এখনো কোনো শিক্ষার্থীর মৃত্যু হয় নাই, অথচ ওইখানে হাজার গ্রামবাসী শিক্ষার্থীদের সাথে একটা বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। আগের দিন রাতের বেলা ওই সংঘর্ষটা একদম সেনাবাহিনীর কারণে থেমে গেছিল, কিন্তু পরবর্তী দিনের বেলা সেনাবাহিনীকে পরবর্তীতে নির্দেশ দেওয়া হয় যে আপনারা থাকার দরকার নেই, হ্যাঁ সরে আসছে। তারপরে আরেক ধরনের বড় ধরনের সহিংসতা তৈরি হয়েছে, সেখানে কিছু আহত আছে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আপনি বলছিলেন যে এই যে উনারা দেখা সাক্ষাৎ, হ্যাঁ আপনি বলছিলেন না যে একসাথে দুইটা ঘটনা ঘটছে। এক, সেনাবাহিনী খুব অ্যাকশনে কঠোর অবস্থানে গেল, নানা জায়গায় অভিযান চালাচ্ছে, তখন তার মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি আনার জন্য সেনাবাহিনী এই কাজটা করছে। আবার এদিক দিয়ে সেনাপ্রধান, আপনি বললেন যে সেনাপ্রধান, এটা হলো গিয়ে আসলে বারবার আমি আরেকদিন বলেছিলাম যে সেনাপ্রধানের যে সাক্ষাৎ,
প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎটা ছিল চীন সফর শেষে প্রোটোকল সাক্ষাৎ। এটার সাথে সাধারণ মানুষ একদম মিলিয়ে ফেলছে যে এখানে অ্যাকশন, এখানে সাক্ষাৎ, তার মানে কি একটা কিছু সেনাবাহিনী আবার ক্ষমতা আছে। হ্যাঁ, কিন্তু আরেকটা যে কথা যেটা আইনমন্ত্রী নিজে স্বীকার করে নাই, যে কথাটা আমি বলবো যে উনি জানে না বলছেন যে প্রধান বিচারপতির সাথেও সেনা প্রধান সাক্ষাৎ করছেন, এই কথাটা উনি বলছেন। কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখেছি উনি প্রধান বিচারপতির বাসভবনে দেখা করতে গেছেন। এটার সাথেও কিন্তু একটা জিনিসের সম্পর্ক আছে। আপনি যে জানেন যে গতকালকে আমাদের যে আইন এবং বিচার বিভাগ নিয়ে যে দীর্ঘদিন ধরে আমরা চাই যে আইন এবং বিচার বিভাগ আলাদা আলাদা চলবে, স্বাধীনভাবে চলবে, যেটা গতকালকে একটা ষোড়শ সংশোধনী 16 অনুচ্ছেদের যে বাতিল করে যে একটা রায় দিয়েছে, এটার সাথেও একটা সম্পর্ক আছে যে ওইখানে এখন কিন্তু তুলনামূলকভাবে কিছু জটিলতা আছে, তারপরেও আইন বিভাগ কিন্তু একটা বড় ধরনের ক্ষমতা পেয়েছে। আমরা বলতে পারি যে নির্বাহী বিভাগ থেকে গতকালকে যে রায়টা এসেছে সেই রায় হচ্ছে বিচার বিভাগ আসলে স্বাধীন হলো, প্রথম একটা পদক্ষেপ। এর সাথে আরো কিছু জিনিস যুক্ত করলে পরে মনে আরো সহজ হতো, যে একেবারেই সেপারেশন, আইন বিভাগ চলবে, তারা সমস্ত ক্ষমতা করতে পারবে। এটা পুরোপুরি পাই না, কিছু কিছু জায়গায় কিছু বাধা আছে, সেটা পরবর্তী আলোচনার বিষয়। আপনি যেটা বলছিলেন যে তার মানে কি এই যে প্রেক্ষাপটগুলো, সেনা প্রধান দেখা করছেন, এটা লুকোচুরির কিছু নাই। আমাদের সরকারের সংকটটা কি জানেন? সরকার যে এই কিছু কিছু সাবজেক্ট লুকাইতে চায়। আরে ভাই, লুকানোর তো কিছু নাই। আপনি যা করতেছেন, আমি মনে করি এই সরকার দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করছে, দেশের মঙ্গলের জন্য কাজও করতে চায়, এবং দেশের ক্যাবিনেটে খুব ভালো ভালো আমাদের উপদেষ্টা আছেন যারা এই দেশের জন্য কিছু করতে চায়, এই সাধারণ মানুষের জন্য কিছু করতে চায়। কিন্তু কিছু কিছু কাজ আছেন যারা যেগুলো লুকিয়ে ফেলতে চায়। কি হলো, আমেরিকার সাথে একটা চুক্তি হলো, এটা বলা যাবে না কি হয়েছে। এইখানে সেনা প্রধান বিচারপতি সাক্ষাৎ করছে, বলা যাবে না। আরে ভাই, বললে কি সংকট? এটা হিস্ট্রি নাই। আরে ভাই, উনি তো যে কোনো কারণেই হোক, যে কোনো ভাবেই হোক, এটা যেতেই পারে। এখন দেশে একটা আপনাকে এই পার্টটা কি বাদ দিতে পারেন যে সেনাপ্রধান যে এখন সেনাপ্রধান যে একটা বড় ধরনের ভূমিকা আছে, দেশে সেনাবাহিনী মাঠে আছে না? দেশের সেনাবাহিনী তো এখন মাঠে আছে, 3 মাস পর পর মাঠে তারা করছেন, তার মানে কন্টিনিউ তারা মাঠে আছেন, যৌথ অভিযানে আছেন। সেনাবাহিনী যদি ভাই ক্ষমতা নিতে চায় এবং তাদের মনে হয় যে আমরা দেশে এখন জরুরি অবস্থা জারি দরকার নাই, আমরা রাষ্ট্রপতিরা রাখবো না, প্রধান উপদেষ্টাকে রাখবো না, তাহলে এটা বলার জন্য, এটা করার জন্য তাদের অনেক কিছু করার প্রয়োজন নয়, যে কোনো সময় নিতে পারে। কিন্তু তারা কখনোই নিতে চায় না, কারণ দেশ এবং দেশের মানুষকে আমাদের দেশের সেনাবাহিনীতে সদস্য কারা? আমরা, আমার সন্তান, আপনার ভাই, আপনার ভাতিজি, আমরাই তো নাকি? তারা কি কখনো চাই যে দেশের অমঙ্গল? সেনাবাহিনী কখনো চায় না। দেশের একটা মানে আমরা ডক্টর ইউনূস স্যারকে যখন এই ক্ষমতায় বসানো হয়েছে, পূর্ণ সমর্থন দিয়েছে সেনাবাহিনী। ডাকসু নিয়ে আসলে একটি দোটানার ভিতরে ছিল পুরো দেশ, সেখানে আজকে আপিল বিভাগ একটি রায় দিল, এবং সেটি হচ্ছে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেটি আসলে স্থগিত করেছে। এর ফলে ডাকসুর যে 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে সেটি তার কোনো বাধা নেই। কি বলবেন আসলে এই বিষয়টি এত দূর গড়ানোর কি ছিল? আপনি যেটা বলছিলেন যে এটারও একটা প্রেক্ষাপট আছে। জাতীয় নির্বাচনের সাথে ডাকসু নির্বাচনের একটা ভয়ঙ্কর সম্পর্ক। যদি আমরা জাতীয় নির্বাচন করি, 13 বার জাতীয় নির্বাচন হয়েছে, অথচ ডাকসু নির্বাচন হওয়ার কথা প্রতি বছর। এটার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল চায় তার দল ক্ষমতায় আসুক, বা তার ডাকসুতে তাদের একটা প্রভাব। প্রত্যেকটা দল একটি প্যানেলও দিয়ে থাকে। কিন্তু এই বছরের নির্বাচনটা এত স্বচ্ছ, এত সুন্দর হচ্ছিল, এত উৎসব মুখর। আপনি যদি একটু ক্যাম্পাসের দিকে যান, দেখবেন যে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে একটা ঈদ মনোভাব, উৎসব, ঈদের একটা আমেজ কাজ করছে। তো এইখানে এই জায়গাটাতে কেন কোনো একটা দৈব শক্তি কাজে লাগিয়ে, যারা ধরেন ভাবছে যে তারা পাশ করতে পারবে না, যাদের বদ্ধমূল ধারণা হয়েছে যে এই ডাকসু নির্বাচনে যদি আমরা ফেল করে যাই, তাহলে জাতীয় নির্বাচনে মনে হয় আমরা ফেল করে যাব। এই যে এক ধরনের মনোভাব, চিন্তার ভাবনা থেকেই কোনো একটা দল এবং কোনো একটা গ্রুপ এই জায়গাটা থেকে, বাস্তবতাও এটাও মিথ্যা না যে জাতীয় নির্বাচনে অবশ্যই ডাকসুতে নির্বাচনের প্রভাব পড়ে, এবং তারা প্ল্যানই করছিল যে এই ডাকসু নির্বাচনটা না হোক, একটা গ্রুপ চায়। সেই প্রেক্ষাপটেই এই ডাকসুতে এই ধরনের কার্যক্রম চলছে। হাইকোর্টের আমরা বলবো যে উচ্চ আদালত একেবারে যে অ্যাপিলেট ডিভিশন একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন যে এই ছোট্ট একটা ইস্যুতে কখনোই একটা ছেলে ছাত্রলীগ করছে, একটা সময় করছেন, এখন হলো গিয়ে ছাত্র শিবির করেন, এই একটা ইস্যু করে ডাকসু নির্বাচনের মতো একটা বড় নির্বাচন বন্ধ করার পায়তারাটা যদি এইটা উচ্চ আদালত হাত দিত এবং মানুষের ভিতরে, তাহলে আদালতের প্রতি অনাস্থা তৈরি হতো। কারণ আপনি একবার খেয়াল করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি
অনাস্থার জায়গায় তৈরি হয়, এইটার একটা প্রভাব এই 40,000 স্টুডেন্টদের শিক্ষার্থীদের প্রভাবটা সারা দেশে ছড়ায় পড়তো। হ্যাঁ, এটা এবং আপনি আরেকটা জিনিস আমি একটা বলছিলাম যে শিক্ষাঙ্গনে এই শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়েই না, আমরা দেখছিলাম যে রাকসু নির্বাচনেও এই সংকট তৈরি হয়েছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংকট তৈরি হয়েছিল, কৃষি বিশ্ববিদ্যালয়ে সংকট তৈরি হয়েছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বললামই। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বারবার বলছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম যারা শিক্ষার্থী 1 বছর পরে লেখাপড়া করেছেন তাদেরকে ভোটার করা হয় নাই। কেন করা হয় না, এটা সরকারকে প্রশ্ন করেছিলাম আমরা, কিন্তু দেখলাম যে যে কোনোভাবেই হোক তাদের বোধোদয় হয়েছে এবং তাদেরকে ভোটার করেছে। তো এই যে ডাকসু নির্বাচনটা আসলে জাতীয় নির্বাচনের একটা প্রতিচ্ছবি হবে। ডাকসু নির্বাচনে যারা ভালো করবে না তারা জাতীয় নির্বাচনে সেই ফল ভোগ করতে হবে, এবং সেই কারণটার জন্যই বেসিক্যালি এই ধরনের একটা পায়তারা হয়েছে আমি মনে করি। স্বাগত হোসেন, আরেকটু বিষয় জানতে চাচ্ছি, এটি যে আসলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা একটি নির্বাচন, তো সেক্ষেত্রে এই যে কাদা ছোড়াছড়ি হচ্ছে এটি আপনি কিভাবে দেখছেন? এবং হচ্ছে ডাকসু নির্বাচনের জন্য কিন্তু আলাদা একটি ট্রাইব্যুনাল রয়েছে, তো সেখানে এই বিষয়টি না নিয়ে সরাসরি হাইকোর্টে চলে আসাটা আপনি কিভাবে দেখছেন? এটা আপনি যেটা বলছেন এটা একটা চরম সত্য কথা, কারণ ডাকসু নির্বাচন নিয়ে এইরকম হাইকোর্টে যাওয়ার মতো এখতিয়ার আসলে একজন শিক্ষার্থী রাখে না। কারণ হলো যখন নির্বাচন কমিশনে যাবেন আপনার সংকট কোথায়? আপনার যদি ক্যাম্পাস থাকে, আপনি শিক্ষার্থী, সেই ক্যাম্পাসে একটা বোর্ড আছে, বিসি আছে, নানা ধরনের ইয়ে আছে, তাদের কাছে যাবেন আপনি। প্রথমে ট্রাইব্যুনাল আছে নির্বাচন কমিশনটা, সেখানে আপনি না যেয়ে সরাসরি হাইকোর্টে যাওয়া, এটা আমি মনে করি যে এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং এটা মনে করি যে এখতিয়ার বহির্ভূত ঠিক বলা যাবে না, এটাকে বলা যায় যে তাদের দৈন্যতা, তাদের জ্ঞানের দৈন্যতা, তারা জানে না বুঝে আজকে কোর্ট থেকে এরকম এক ধরনের এই সিচুয়েশন তৈরি হলো। তাদের উচিত ছিল যে তাদের যে সংকট এবং তাদের সংকটটা এখানে সমাধান করা। আর একটা জিনিস আমি বারবার বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাই যারাই নির্বাচন করছেন, ধরেন 45 জন বিপি নির্বাচন করছেন, কতজন প্রার্থী? 500-র উপরে মনে হয় প্রার্থী, 471 জন প্রার্থী। যে 471 জন প্রার্থী কিন্তু আজকে নির্বাচন করার পরে সবাই কিন্তু এক জায়গায়, সবাই তো পাশ করবে না। হ্যাঁ, যারাই পাশ করবে তার বাইরে যারা আছেন তারা কি একে অপরের শত্রু? অবশ্যই না। এই যে 45 জন বিপি, একজন পাশ করবে, তার মধ্যে 44 জনকে তাদের শত্রু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পারসেপশন না, শুধু সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের একটা পারসেপশন আছে যে নির্বাচন করার পরে সবাই সবার বন্ধু, সবাই সবার ছোট ভাই, সবাই সবার ছোট বড় ভাই। এখানে কোনো ধরনের কোনো এই সহিংসতা, বৈষম্য এই ধরনের নাই। এবং ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি সমস্ত ক্যাম্পাসে, আপনি যদি ভালো করে খেয়াল করে দেখবেন, সমস্ত ক্যাম্পাসে এখন সরকারি বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ে এখন এক ধরনের সুন্দর পরিবেশ বিরাজ করছে, যেটা আগে আমরা কখনোই পাইনি। সাধারণ আপনি যে সন্ত্রাসের রাজত্ব ছিল ক্যাম্পাসগুলোতে, অস্ত্রের ঝনঝনানি ছিল, সেইগুলোর কোনো প্রভাব এখনো পর্যন্ত আমরা দেখি নাই। এবং আমরা খেয়াল করেছি যে শক্তিশালী যে দলগুলো আছে, যেমন ছাত্র দলের কথা বলি, ছাত্র দলের যদি এইবার একটু প্রার্থীদের কথা চিন্তা করেন, আপনি দেখবেন কত চমৎকার ছাত্রদেরকেই প্রার্থী করেছেন, যারা রেগুলার স্টুডেন্ট তাদেরকে প্রার্থী করেছেন। মানে এটাও এক ধরনের নজির, যেটা আমরা ছাত্র দলের কাছ থেকে কোনোদিন পাইনি। স্বাগত হোসেন, আমরা যেখানে ছিলাম আপনি বলছিলেন আসলে যে ডাকসু নির্বাচনে বিভিন্ন দল তাদের প্রার্থী দিয়েছে, বিশেষ করে কয়েকটি বড় দলের কথা বলছিলেন, আসলে যদি এই বিষয়টি একটু বলতেন। না, আমি বলছিলাম যে এই বছরের মতো ডাকসু নির্বাচনে যে আমি বলছিলাম উৎসব, একটু ঈদ আমেজ আপনি গেলে ক্যাম্পাসে দেখতে পাবেন, সবার ভিতরে একদিন স্বতঃস্ফূর্ততা, যেটা দলীয় সংগঠনগুলো যখন সক্রিয় ছিল তখন আমরা এটা পাইনি। এবং তাদের এত প্রভাব ছিল যেখানে সাধারণ ছাত্ররা, শিক্ষার্থীরা এক ধরনের মানে কোণঠাসার অবস্থায় ছিল। কিন্তু এই বছর আপনার যদি হ্যাঁ, অনেক দল প্যানেল দিয়েছে, যেমন ছাত্র দলে একটা চমৎকার প্যানেল দিয়েছে, ছাত্র শিবির খুবই শিক্ষিত মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে একটা প্যানেল দিয়েছে। আপনি যদি বাম জোটগুলোর দিকে তাকান, তাদের এত মানে শোনা জানা এত লোকজন তাদেরকে প্যানেলে পাবেন, যারা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন সব সময়। আমি যদি খেয়াল করি যে আপনি যদি এর বাইরে আপনি যদি দেখেন যে সবচাইতে বেশি, যে কোনো সময়ের নির্বাচনের চাইতে সবচাইতে বেশি হলো সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন করছেন, যাদের কোনো নাই, প্যানেল নেই, দল নেই, তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নির্বাচন করছেন। সেই বিপির সংখ্যা কিন্তু 40 জনের মতো, এবং প্রত্যেকের এত মেধাবী। যেমন একটা ইংলিশে শামীম নামে একটা ছেলের কথা আমরা শুনি, সে বলছে সবাইকে ইংলিশ শেখাবে। মানে আপনি যদি তাদের গল্প শুনেন, তাদের কথা শুনেন, দেখবেন যে প্রত্যেকের একটা পারসেপশন আছে। আমরা এক জিএস প্রার্থী একজনের কথা জানি, সে তার পারসেপশন আরেক রকম, যে সে এমন কিছু করবে যেটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের মতো হয়ে থাকবে। স্বাগত হোসেন, যে বিষয়টি এখন জানতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি জানেন যে হচ্ছে কিছুদিনের মধ্যেই অক্টোবরের প্রথম উইকে আমাদের বিসিবির পরিচালনা পদে নির্বাচন, এবং সেই সাথে হচ্ছে এখন একটি সিরিজ চলতেছে নেদারল্যান্ডের সাথে, সেখানেও বাংলাদেশ 2-0 ব্যবধানে সিরিজ জিতেছে। তো সেক্ষেত্রে ওভারঅল বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কি বলবেন?
না, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটা কি, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমরা এই সরকারের পট পরিবর্তনের পরে আপনি জানেন যে ফারুক সাহেব আসলেন, ফারুক বিসিবির, আমরা জানি যে পাপন সাহেবদের কারণে এই ক্রিকেটটাকে পিছিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমরা এটাও খেয়াল করেছি যে বাংলাদেশে উদীয়মান ক্রিকেট তৈরির মতো অবস্থায় কখনো তৈরি, মানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয় নাই। আপনি যদি আমাদের যে এই যারা আজকে খেলাধুলা করছেন, আমরা যদি বলি যাদেরকে আমরা মিস করছি এখন এই মুহূর্তে, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি, মুর্তজা, এদের মতো একটা প্লেয়ারকে আমরা এখনো তৈরি করতে পারছি? এই যে গত ধরেন 1 বছরে আমরা প্ল্যান করে করে অনেক কিছু করলাম, তাদের কেন তৈরি করতে পারলাম না? এটার পিছনে হলো কি, আমাদের হলো কি যে জেলা পর্যায়ে, বিভিন্ন স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে যে খেলাগুলো, এই খেলাধুলাগুলো, এগুলো আমরা তৈরি করতে পারিনি। এবং সেটা কিন্তু আমি খেয়াল করেছিলাম যে আমিনুল ইসলাম বুলবুল আসার পরে এই জায়গাটাতে জোর দিচ্ছেন, কিন্তু ফারুক সাহেবের ক্ষেত্রে আমি দেখি নাই। আসলে উনি কি করছেন আমার ধারণা নাই, কিন্তু উনিও যে খারাপ মানুষ ছিলেন সেটা আমার মনে হয় না, কিন্তু উনিও যে কিছু করতে পারছেন। আসলে বিসিবিটা না, এই যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যেরকম, বাংলাদেশের সরকার ব্যবস্থা যেরকম, বিসিবিটা এরকম আরেকটা সরকার। ওইখানে এরকম বিভিন্ন রকমের জটিলতা আছে, আশপাশে আছে, চারদিকে আছে। এই বিসিবি একটা সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত। এই আজকে আপনি বিসিবির প্রেসিডেন্ট হলেন, অনেক কিছু করে ফেলতে পারবেন না, ওইখানে এই সিন্ডিকেটের কারণে হচ্ছে না। বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতির মূল সিন্ডিকেটের কারণেই এই ক্রিকেটটার উন্নতি হচ্ছে না। হ্যাঁ, এখন যদি বুলবুল সাহেব আসেন, আমরা এখন শুনছি যে তামিম ইকবাল নিজে নির্বাচন করছেন পরিচালক পদে, যদি উনি নির্বাচন করেন, আমি মনে করি একজন খেলোয়াড় যখন এই সব পদে যাবেন, তারা আসলে ক্রিকেটটাকে ধারণ করেন তো মনে প্রাণে, হ্যাঁ, অন্তরে, সে তারা আমার মনে হয় যে তারা যখন যাবেন, বুলবুল উনিও নিজেও কিন্তু যেহেতু ক্রিকেট খেলোয়াড় থেকে উঠে আসা, আমার মনে হয় দেশের জন্য উনিও কিছু করতে চায়, ক্রিকেটের জন্য ওনারা কিছু করতে চায়। আমার মনে হয় যে বিসিবিতে একটা পরিবর্তনের হাওয়া লাগছে, সেই হাওয়াটা সামনে আমরা ভালো করেই পাবো। কিন্তু সেটা ওই যে পলিটিক্স, আশপাশের লোকজন যদি এটা পলিটিক্স করে না রাখে, সেটা যদি একটু সরলভাবে চলতে পারে, নতুন নতুন প্লেয়ার যদি আবিষ্কার করতে পারে, আমরা একটা সাকিব মাশরাফির বিকল্প যদি নিতে পারি। তো সেক্ষেত্রে সাখাওয়াত হোসেন, আপনি যে বিষয়টি বলছিলেন যে আসলে সবাই যখন আসে তখন ভালো একটা ইমেজ নিয়ে আসে, যদি আমরা বলি ফারুক আহমেদের কথা বলতে পারি বা বুলবুল আহমেদের কথা এখন বলতে পারি, বা হচ্ছে আপনি তামিম ইকবালের কথা বলছেন, আসলে তারা যখন চলে যান বা হচ্ছে এই পথটি ছেড়ে দেন, তখন আসলে সেই উন্নয়নটা আমরা দেখতে পাই না কেন? আসলে বাধাটা কোথায়? না, এটা কিন্তু বাধা না, আসলে হলো কি যে এই যে তারা যে আসছেন, তারা একটা পরিকল্পনাই করতে পারেন না। এখানে যারা একটা সিন্ডিকেট, আমি বললাম যে এখানে বিসিবি একটা সিন্ডিকেট। বিসিবির যারা, আপনি বিসিবিতে যান, আপনি খেয়াল করে দেখেন যে এটাও তো মানে আসলে যে বৈষম্যের কথা বলি না, সাকিব মাশরাফি তারা ভোটার না, আপনি খেয়াল করে দেখেন। কিংবা যাদেরকে ভোটার করতেছে বিভিন্ন ক্লাব, ঢাকার এবং ঢাকার বাইরে বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা কাউন্সিলররা হলো গিয়ে বিসিবির ভোটার। এই বিসিবির ভোটাররা যখন তৈরি হয়, সেখানেই হয় সিন্ডিকেটটা তৈরি। সেই সিন্ডিকেট থেকে আপনার যখন আরেকটা সিন্ডিকেট বানাবেন, ওই সিন্ডিকেট এই সিন্ডিকেটেরকে গিলে খাবে। আর এই সিন্ডিকেটের কারণে আমাদের যেমন বিসিবি ঠিক মতো পরিচালিত হচ্ছে না, বিসিবি যে ঠিক মতো জায়গায় কাজ করতে পারে না, বিসিবির আশপাশে যে লোকগুলো আছেন তারা সবসময় তাদেরকে নিয়ন্ত্রণ করেন বা অন্য অন্য ক্লাবগুলো নিয়ন্ত্রণ করেন, যার কারণে আমরা এই ক্রিকেটে ভালো যদি বিসিবি পাই, ভালো ক্রিকেটার পাবো এবং বাংলাদেশের ক্রিকেট সামনে আরো এগিয়ে যাবে। স্বাগত হোসেন, আপনি বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাক, আমিও চাই সকল বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। আজ সময় একেবারেই শেষ। দর্শক, হাজারো বাধা অতিক্রম করে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াক, এটি আমি আপনারা সবাই চাই। আজ এ পর্যন্তই সংবাদ বিশ্লেষণ, দেখা হবে অন্য কোনো দিন।